জামাত ইসলাম প্রায় ক্ষমতায় চলে এসেছে। ভিন্ন কথাও আছে, যারা জরিপ করেছে তাদের মধ্যে একটি সংগঠন ন্যারেটিভ, সেই সংগঠনের প্রতিষ্ঠাতার কথা আমি শুনেছি যে তিনি একসময় শিবির করতেন। যে জরিপটি হয়েছে, আমি এই সংগঠনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও চিনি, সবার প্রত্যেককেই চিনি, কিন্তু ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি আলোচনা করব না, কারণ কে কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন না এটা নিয়ে আমার বিশেষ কোনো আসলে আগ্রহ নাই। আমি যেটা আসলে জরিপ দেখে আমার যেটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে সেটা হলো যে মানে ডেফিনেটলি জরিপের মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন যারা চাকুরিজীবী গভর্নমেন্ট জব করেন তাদের মধ্যে জামাতের প্রচুর ভোটার বেশি, এবং প্লাস যারা শহুরে মধ্যবিত্ত কিংবা একটু শহুরে লোকজন, যারা চাকুরিজীবী লোকজন, এদের মধ্যে জামাতের প্রচুর সাপোর্ট বেশি দেখা গেছে। এর বিপরীতে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা ইত্যাদি ইত্যাদি এই যে শ্রেণী, ওনাদের মধ্যে আবার বিএনপির সাপোর্ট বেশি দেখা গেছে। ফলে আসলে এই যে চিত্রটা, এই চিত্রটা আমাদের সামনে কি প্রকাশ করে আমি সে ব্যাপারে একটু কথা বলতে চাই। মানে ধরেন যে হলো জামায়াতে ইসলামী তো বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ইয়ের কথা বলে, ইয়ের রাজনীতির কথা বলে, মানে জনতার রাজনীতির কথা বলে, জনগণ কাকে চাচ্ছে, বা এলিটদেরকে ওনারা অনেক আসলে বকাঝকা করেন প্রায়শই, যে এলিটরা আসলে বাংলাদেশের মুসলিমদের মন বুঝে না, এই যে গরিব মুসলিমরা, দরিদ্র মুসলিমরা। কিন্তু এই জরিপে তো দেখা যাচ্ছে যে এলিটরা জামায়াতে ইসলাম করতেছে এবং গরিব মুসলিমরা তারা বিএনপিতে ভোট দিতে যাচ্ছে। ফলে এটা খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আমার কাছে। আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমার কাছে, মানে এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেও মানে আপনি বলতে পারেন। মানে ধরেন এই যে কি বলে, এই যে জরিপটা দেখানো হচ্ছে, আসলে বাংলাদেশে বা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় জরিপ তো অনেক ধরনের হয়, এবং আমি এই সংগঠনটি যেটি জরিপ করেছে, আমি তাদের জরিপটিকে আসলে বলবো যে প্রতিপক্ষ দল যারা আছেন তাদের সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এই সংগঠনটি কিন্তু এই ছাত্র সংসদ ইলেকশনগুলির আগেও এই ধরনের জরিপ করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং সেই সমস্ত জরিপ দেখা গেছে ভোটের রেজাল্টে টু সাম এক্সটেন্ট কিছুটা কাছাকাছি জরিপের ফলাফল এসেছে। ফলে আমি বলবো যে জরিপ যেমনই হোক, এটাকে ডেফিনেটলি অন্যান্য দলগুলির সিরিয়াস নেওয়া উচিত। বাট আমি যেখানে আসলে খুব মানে ভাবে জিনিসটা দেখতে চাই সেটা হলো যে যদি ব্যাপারটা এমন হয় যে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে 1% ভোটের ব্যবধান আছে যেটা দেখানো হচ্ছে, এবং আরো অন্যান্য জামায়াতে ইসলামীর জোট যারা আছেন তাদের মধ্যে একটা ভোট আছে, তো তাইলে সেক্ষেত্রে এটা 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 কি এমন কিনা যে হলো মানে এই জরিপটা এই যে জামায়াতে ইসলামীকে যে বেশি ভোট দেখিয়ে তাদেরকে আসলে এক ধরনের ভোটের মাঠে শেষ পর্যন্ত রাখতে চাওয়া কিনা, যে না আপনারা থাকেন, আপনাদের ভোট আছে, দুটোই হতে পারে, মানে এইরকমও কিছু করা হচ্ছে কিনা আমি সেই ব্যাপারে আসলে একটু সন্দেহ প্রকাশ করে রাখতে চাচ্ছি। যদি পুলিশকে নিউট্রাল করে দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টার সময় লাগবে। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কি বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। জামাত 2009 সন থেকেই গুপ্ত রাজনীতি করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে, 2009 সন থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে। এবং অবাক করার ব্যাপার হলো, আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পটুয়াখালীর মন্ত্রী ছিলেন সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় 30,000 ম্যান পাওয়ার ছিল ইন 2009। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কি বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। তো এখন একটা প্রতিষ্ঠানে 30,000 লোক, যেটার ম্যান পাওয়ার মানে 2000 ওই যে বেগম খালেদা জিয়া যে ইলেকশনে এলেন 2001 সনে ওটার ম্যান পাওয়ার হয়তো 1000 বা 1500 ছিল। সেই 1000-1500টাকে ম্যান পাওয়ারে তারা 30,000-এ উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে। তো এইভাবে ধরুন বিএনপির জমানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে, সেনাবাহিনীতে করেছে, তারপর শেষে সিভিল ব্যুরোক্রেসিতে করেছে, ফলে কি হলো এখন তাদের ডিসি, এসপি, ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই। আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি, কারণ বাজারের মাস্তানি, তারপর শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে,
তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে, এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে, কারো পিঠ গেছে, কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে। কিন্তু জামাত মাশাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। এবং অদ্ভুত, আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কিনা, আপনি যেহেতু ভদ্রমহিলা, নিঃসন্দেহে কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন, আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি, মূল যেটা যে আঙ্গুল উঠে ওই আঙ্গুল দেবার এটা খোসা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে, মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে আবার আরেকটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে, যে শুধু এই হ্যান্ডশেক না, আরও কিছু গোপন কথা আছে, লেটস টক টুগেদার লেটার অন। এরপরে সে করবে কি আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে এবং মানে হাক এমন একটা জিনিস সেটা যে কোনো মানুষকে নরম করে ফেলে। একজন হুজুর তারপরে পকেট থেকে আতর বের করে আপনার দাড়িতে, মোবারকে, চুলে বা হাতে একটু আতর লাগাই দিবে। এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে আপনার বাসাটা জায়নামাজ পাঠাবে, একটা কোরআন শরীফ পাঠাবে, একটা তসবি দেবে, এরকমভাবে তারা বিভিন্ন কাজ করে। এবং আমি আওয়ামী লীগের এমপি, আমার তখন ভয় লাগে যে যদি কোনোদিন বলে যে রনি সাহেব ও জামাতের লোক ছিল, আমার তো বিকজ আমাকে একবার না দুইবার সে পাঠিয়েছে, জায়নামাজ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, মানে পাপিয়া ম্যাডামও আম পাঠায় আমাকে রেগুলার, কিন্তু জামাতের আম তো একবার দুইবার পাঠানোর পর, এবং আম শুধু পাঠায় না, পাঠিয়ে আবার জামাতের আমির বা সেক্রেটারি তারা টেলিফোন করে যে ভাই আপনাকে আম পাঠিয়েছে, ক্ষুদ্র এই উপহারটুকু নিয়ে আমাদেরকে করেন। তো একবার দুইবার পরে আমি পরে আবার ফেরত দিলাম, যে আমি বললাম যে নো, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিনা আপনি এই জিনিসগুলো পাঠাবেন কেন, এগুলো আমার জন্য একটা লায়াবিলিটিস হবে। কিন্তু কয়জন এটা ফেরত পাঠাতে পেরেছে। তো এইভাবে ধরেন অনেকগুলো জায়গা, ক্ষমতার অনেকগুলো জায়গা যেখানে তারা নিউট্রাল করার জন্য, নরম করার জন্য, তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি পলিসিস। তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে, তাদের ধারণা হয়েছে, দে ইউজ টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে। দ্বিতীয় ধারণা হয়েছে যে তাদের যারা প্রতিপক্ষ এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক, এরা লোক ভালো না, চুরিচামারি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এরা শেয়ার মার্কেট লুট করে, আমরা তো কিছু লুট করি না, আমরা খুব ভালো মানুষ, তো আমাদের উপর আল্লাহর একটা রহমত আছে, আমরা এই দেশ চালাবো। এবং তারা রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো, এবং তারা মনে করে যে বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে। তো এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলা, সেই দোলার মধ্যে যে তারা বিভিন্ন মানুষকে তারা কাছে নিচ্ছে, যেমন তারা এনসিপিকে নিচ্ছে। এখন আমরা এনসিপিকে নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে ডে ওয়ান থেকে আমরা যারা মিডিয়াতে আসছি আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট। এমনকি অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন ধরেন এই কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না, এটা ফর্মুলেটেড বাই জামাত। একেবারে প্রথম দিন থেকে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা একেবারে তাদের তৈরি করে। এবং এটা আমি বাস্তবে বুঝলাম কি করে, 2013 সালে আমার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং তখন জামাতের যারা শীর্ষ নেতা তাদের সবার সঙ্গে আমি ওখানে একান্ত জেলে খুব কতগুলো প্র্যাকটিক্যালি কথাবার্তা হয়। তো সেখানে মীর কাসিম সাহেব আর আমি পাশাপাশি রুমে ছিলাম। তো উনি আমাকে ওই সময় বললেন, আমি আবার এটা এসে বাংলাদেশ প্রতিদিনই লিখেছি এই লেখাগুলো, উনি বলছেন যে আমরা উই আর সো রেজিমেন্টেড, আমাদের ক্ষমতা এত বেশি যে যদি পুলিশকে নিউট্রাল করে দিতে দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টার সময় লাগবে। এবং এই কথা আমি যখন এসে লিখলাম, মানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লোক কিন্তু প্রতিক্রিয়া দেখালো না, যে বাংলাদেশ প্রতিদিনের মতো জায়গাতে ঠিক এই রেফারেন্স দিয়ে যে মীর কাসিম সাহেব আমাকে বলেছে, এবং সেটা বই আকারে ছাপা হয়েছে। তো 2013 সনে তাদের যে প্রস্তুতি ছিল, পরবর্তীতে যখন আমি 2014 সনে ইলেকশন করলাম না, যে আমাদের অনেক বড় বড় নেতা আমার কাছে আসতেন, আমি নাম বলবো না, অনেকে হয়তো মারা গেছেন, তাদেরকে বলবো না। তো তাদের যে প্ল্যানগুলো দেখেছি, পরিকল্পনাগুলো দেখেছি, সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটা রেজিমেন্ট ফোর্স হিসেবে যে কাজগুলো অতীতে করেছে এখনও ঠিক সেম কাজগুলি কিন্তু তারা করে যাচ্ছে। এবং আপনি যখন একজন সেনাপ্রধান তিনি যখন বলছেন আমিরে জামাত, মানে আমিরে জামাত এই শব্দটা ইন্টারনালি, মানে তারা কিন্তু তাদের জামাতকে, মানে জামাতের যারা লোকজন আছে তারাই কেবল বলেন আমিরে জামাত, আবার অনেকে বলেন আমিরুল, না নাইবে আমির না, নাইবে আমির তো দ্বিতীয় পদ, মানে আমরা বলি জামাতের আমির, মানে নর্মালি আমরা এখানে যারা আছি বলি জামাতের আমির বা জামাতের আমির ডাক্তার শফিক,
খুব অর্ডিনারি আমরা এইভাবে বলি। একইভাবে যদি নায়েব সাহেবকেও বলা হয় তাহলে নিশ্চয়ই নায়েবে আমির বলা হবে। হ্যাঁ, নায়েবে আমির বলা হবে। এখন ওরা জামাতের যারা লোকজন আছে তারা এটা একটা সম্মানজনক উপাধি, তারা বলে আমিরে জামাত, আমিরে জামাত এই কথাটা বলে। এখন ঠিক সেম ল্যাঙ্গুয়েজটা যেটা জামাতের রোকন পর্যায়ে যারা লোকজন আছে, যেটা টেকনিক্যালি এবং যেটা গ্রামেটিক্যালি তারা মানে এনলাইটেন করার জন্য আমিরে জামাত। এবং শুধু তাই না, তারা বলে আমিরুল মুমিনিন। অনেকে কিন্তু আবার নিজে মানে জামাতের আমির আমি নিজে তাদেরকে শুনেছি যে তাকে আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন এই ধরনের শব্দ বলে। তো যখন একজন সেনা প্রধান জামাতের প্রধান না বলে, জামাতের সভাপতি না বলে, জামাতের আমির না বলে যখন বলতেছেন আমিরে জামাত, ইট মিনস দাওয়াতি কর্মটা কোথায় পৌঁছে গেছে। থিঙ্ক অ্যাবাউট ব্যাপারটা। ফলে আমরা যত সহজভাবে তাদেরকে মনে করছি, মানে জিনিসটা এত সহজ না। দেয়ার ইজ এ ম্যানি ইকুয়েশন, ম্যানি ডাইমেনশন, এবং এখানে অনেক রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি স্টিল। গোলাম মোল্লা রনির কাছেও আমি শেষ মুহূর্তে একটু আসি যে বিএনপি, আওয়ামী লীগ এবং একসময় জাতীয় পার্টি একটা বড় সমস্যা ছিল। এর বাইরে জামাত যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড় দল, কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা জিততে পারবে না, এমন কনফিডেন্সের কথা আমরা বরাবর শুনি। আসলে কি জামাতে ইসলামীর সেই সুযোগ এই দেশে আসবে? আপনি যদি গত 10 বছরে তাদের ব্রিডিং দেখেন, প্রজনন দেখেন, অথবা আপনি গত 10 বছরে তাদের কর্মী সমর্থকদের সংখ্যা বৃদ্ধি, প্রচার প্রপাগান্ডা, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের যে কোনো দলের চাইতে তাদের গ্রোথ অনেক বেশি, যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেলাম। 2 নম্বর হলো যে আজ ইসরায়েলের কথা চিন্তা করেন, একটা ছোট রাষ্ট্র, ছোট একটা দেশ, অল্প সংখ্যক জনগণ, কিন্তু তাদের অর্থ প্রযুক্তির কারণে তারা পুরো মিডিল ইস্ট থেকে শুরু করে সারা দুনিয়াতে ডমিনেট করছে। এখন জামাতের যে অর্থ ব্যবস্থা এবং তার যে অর্গানাইজেশনাল যে পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, এবং কর্মীদেরকে যেভাবে ইনস্যুর করা হয় যে তারা বিপদে পড়লে মানে ওখানে কেউ দেবে এবং কেউ নেবে, পুরো পার্টির মধ্যে যারা ধনী তারা দেবে আর যারা দরিদ্র তারা পার্টি থেকে টাকা নেবে, এরকম একটা সমবায় ভিত্তিক যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে পার্টির মধ্যে, এটা বিরল। এশিয়া সাবকন্টিনেন্টে অন্য কোনো দেশে এরকম নেই। তো কাজেই তারা যে কথাগুলো বলছে, আমি সেই কথাগুলোর একটাও যে মানে অগুরুত্বপূর্ণ মনে করবো আমার সেই অবস্থা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো এই মুহূর্তে তারা যে কৌশলগুলো নিয়েছে, আপনি ধরে নেন সেই কৌশল রাষ্ট্র তো যেহেতু বলা হয় জামাত ব্যাক সরকার, জামাতই সচিবালয় নিয়ন্ত্রণ করছে, সব জায়গাতে নিয়ন্ত্রণ করছে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আবার এই যে আগামীকাল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে আমরা যে নিঃশ্বাস ফেলবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না। তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট যদি বিশ্ববিদ্যালয় হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই মাসের মধ্যে মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাঝামাঝির মধ্যে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শেষ করে ফেললো। এরপরে অল অন এ সাডেন আপনি দেখেন যে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিয়ে দিল, সিলেট, ঢাকা এবং বরিশাল, কুমিল্লা।